প্রথম বইটা বোমযাত্রীর ডায়েরি পড়ার পরে মনে হয়েছে যে এই বই এতদিন কোথায় ছিল। মানে আমি জাস্ট মনে হচ্ছে হাতে একটা খনি পাইছি, একদমই তাই। যত দ্রুত এটা পড়ে শেষ করা যায়। আমি একটা ছেলের নাম বলবো না, ওর নাম হচ্ছে পূরণ। তো আজকে আমি হারুকি মুরাগামির স্লিপ বইটি নিয়ে আলোচনা করব। হারুকি মুরাগামির স্লিপ বইটিতে এমনই একজন নারীকে নিয়ে বলা হয়েছে যার জীবন থেকে অদ্ভুতভাবে ঘুম হারিয়ে যায়। ক্লাস 5 এ পড়ে ও নিয়মিত ভিডিও রিভিউ করে আমাদের গ্রুপে। আমি তার রিভিউ থেকে শিখি। এখনকার বাচ্চাদের হাতে কিন্তু বই ওঠে না, ওঠে ফোন। সো বই রিডার সামনে আরো কমে যাবে। ফেসবুকে বই নিয়ে আলোচনা করতে হলে কোন গ্রুপটায় যাইতে হবে? বই পোকাদের আড্ডাখানা। আমি এই যে অল্পতে খুশির যে ব্যাপারটা, এটা সফল হয়েছে আমার স্ত্রীর জন্য। সে মাত্র ধরেন বাজার করে বাসায় আসছে, একটা জিনিস ভুলে ফেলে আসছে, তার পক্ষে আবার নিচে গিয়ে আনাটা একটু অসুবিধা। আমাকে সে বলবে না, তখন সেই যাবে, কারণ আমি লিখতে বসছি। এই জন্য আমার এমন একটা কিছু করার দরকার যেটাতে আমার পেটও চলবে এবং হচ্ছে আমার মনের খোরাকটাও হবে। আগে যে পাঠকরা, রেগুলার পাঠকরা যারা ছিলেন, তারা আবার খুঁজে খুঁজে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। অনেক বছর জীবনে কাটিয়ে ফেলার পরেও কিন্তু বুঝি না যে আমরা আসলে মানুষ কি চাই জীবনে, আমার শান্তি কোথায়। না, বইয়ের কমিউনিটি যে বানিয়ে সারা দেশে হইচই ফেলে দিয়েছেন এমন একজন মানুষ কিন্তু এবং শুধু কমিউনিটি যে বানিয়েছেন তা না, এটা 10 বছর যাবত উনি সাস্টেইন করছেন। হ্যাঁ, পাক্কা 10 বছর। আর কোনো কথা বাড়াবো না, আমরা সরাসরি অতিথিকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে উপস্থিত আছেন ওয়ান এন্ড অনলি ওয়ান। হ্যালো, আমি মাসুম আহমেদ আদি। আমাকে যারা চিনে তারা আমাকে জাস্ট নাম দিয়েই চিনে। একদমই তাই। আমার নামের সাথে আমার কর্ম হচ্ছে জড়িত। নাম তো শোনা হোগা বলা যায় আর কি। ইভেন গুগল করলেও, মাসুম আহমেদ আদি লিখে গুগল করলেও আমার অন্যান্য কাজটা আসবে না। আমি একটা গ্রুপ চালাই এবং হচ্ছে কি বলে একটু লেখালেখি করি, একটু অনুবাদ করি, এটাই আসবে। মানে মাসুম আহমেদ আদি ব্র্যাকেট বই পোকাদের আড্ডাখানা, গুগল সার্চে বলতে গেলে এটাই হচ্ছে আমার মূল পরিচয়। এটাই তো দরকার আসলে, একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাওয়া। ভাই সত্যি কথা বলেন, আপনি তো সফটওয়্যার ডেভেলপার, হ্যাঁ, তারপর নিশ্চয়ই এসইও এর কাজ পারেন। নিজে কি ইচ্ছা করে এরকম কিছু করছেন? না, ব্যাপারটা হচ্ছে এরকম কিছু না। আমি ইভেন আমার ওয়াইফকে পর্যন্ত বলছি যে একদিন হঠাৎ করে হচ্ছে কোনো একটা কারণে আমি সার্চ দিচ্ছিলাম, তো সার্চ দিতে গিয়ে মানুষের একটা ব্যাপার দেখবেন, কলম হাতে নিলে সবার আগে নিজের নাম লেখে, রাইট? তো একবার গুগল সার্চ দিতে গিয়ে কি কারণে আমি জানি না, ওটা ইন্টেনশনালি ছিল না, আমি আমার নামটা লিখে সার্চ দিলাম, দেখি যে অনেকগুলো তথ্য আসছে এবং সেখানে দেখাচ্ছে যে আমি বই পোকাদের আড্ডাখানার অ্যাডমিন, আমি হচ্ছে অমুক বইটার লেখক, আমি অমুক বইটা অনুবাদ করেছি। এটা আমার কাছে মনে হচ্ছে যা একটা কিছু হইতে পারছে। 10 বছর একটা সংগঠন রান করা, এটা কিন্তু একদমই মানে কি বলা যায়, বাংলা একটা কথা, চারটিখানি ব্যাপার না। আমি এখানে যদি অ্যাড করি, ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে বন্ধুর পথ, রাইট, তখন বুঝতাম না অ্যাকচুয়ালি, আজকে স্বীকার করছি। বন্ধুর পথ আমি চিন্তা করতাম যে বন্ধু মানে তো হচ্ছে ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডের পথ এত খারাপ হবে কেন, বলে যে বন্ধুর পথ হেঁটে আসছে, আমি অনেক ক্লান্ত, পারতাম না। তো এটাও হচ্ছে যে আমাদের যে জার্নিটা ছিল 2013 থেকে এসে 2023 শেষ, হ্যাঁ, প্রায় শেষের দিকে আমরা। তো এই যে জার্নিটা ছিল, এটা ছিল মানে মসৃণ ছিল না, বন্ধুর ছিল পথটা। বন্ধুর হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের তো তবে এই বন্ধুর পথটাকে আমরা বলতে গেলে কিছুটা মসৃণ করতে পেরেছি, কারণ আমাদের পাশে বন্ধুরা ছিল। মানে আমাদের তো অ্যাডমিনরা আছেন, হ্যাঁ, আমাদের অ্যাডমিনরা আছেন, আমাদের মেম্বাররা আছেন। আমরা কিন্তু ধরেন 15 জন অ্যাডমিন মিলে আমরা কিন্তু কিছুই না। একদমই তাই। আমাদের মূল শক্তিটা হচ্ছে যে আমাদের যে মেম্বাররা আছে, যে পাঠকরা আমাদের সাথে যুক্ত আছেন, তারাই কিন্তু আমাদের শক্তি। তো ধরেন যে কিছুদিন আগে আমাদের ফেসবুক গ্রুপ নষ্ট হয়ে গেল, এক বছরের মধ্যে কিন্তু আমরা আবার 2.5 লাখ পার করে গেছি। তো এইটা হয়েছে এই কারণে যে আগে যে পাঠকরা, রেগুলার পাঠকরা যারা ছিলেন, তারা আবার খুঁজে খুঁজে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। তারা জানেন যে ফেসবুকে বই নিয়ে আলোচনা করতে হলে কোন গ্রুপটায় যাইতে হবে? বই পোকাদের আড্ডাখানা। বিজনেস একটা কথা বলে, লয়াল কাস্টমার, এটা হচ্ছে আমাদের লয়াল হচ্ছে মেম্বার, লয়াল মেম্বারস। রাইট রাইট। আচ্ছা, যেহেতু গ্রুপের কথা এসেই গেল, গ্রুপ দিয়ে আলাপ করি, গ্রুপ দিয়ে আলাপটা শুরু করি। যে কিভাবে শুরু করলেন, কোন চিন্তা থেকে শুরু করলেন? একদম ধরেন 9-10 যে সালটা ছিল, তখন একটা গেম খুব বিখ্যাত ছিল, আচ্ছা, ক্যাশ অফ ক্ল্যান, অথবা আরেকটু পরেও ছিল, আমিও খেলছি প্রচুর। আমার স্টুডেন্ট অনেক চিট কোড বানায় দেখতাম যে মানে অনেকে ক্লায়েন্ট ছিল, আমারও ছিল। তো যাই হোক, তো ওই সময় হঠাৎ করে খেয়াল করলাম যে মানুষ প্রচুর সময় দিচ্ছে অনলাইনে এই গেমের পেছনে, দিন রাত পড়ে থাকতেছে। এখন যেটা পাবজিতে গেছে, ওই একই জিনিস, কিন্তু জাস্ট গেমটা চেঞ্জ হয়েছে। প্রচুর সময় নষ্ট করতেছে এবং বাকি সময়টা যতটুকু থাকতেছে তারা মোবাইলেই থাকতেছে, আচ্ছা, বইয়ের দিকে যাচ্ছে না। একদমই তাই। মোবাইলে থাকতেছে মানে কি, গেম খেলছে না, তার মানে সে ফেসবুকে আছে বা টুইটারে আছে বা ইউটিউব দেখছে। তো তখন আমাদের মাথায় একটা চিন্তা আসে যে এই ব্যাপারটাকে যদি আমরা কাজে লাগিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়,
যেখানে হচ্ছে আপনি একটা গ্রুপে যদি অ্যাড থাকেন, ১ দিন ২ দিন ৩ দিন আপনি স্ক্রল করে যাবেন। চতুর্থ দিন হয়তো আপনি দেখবেন যে আচ্ছা দেখি পোস্টটা কি। তো ধরেন আমি একটা বইয়ের রিভিউ লিখলাম, সেখানে একটা রহস্য উপন্যাসের রিভিউ লিখলাম। আমি রহস্যটার কথা বর্ণনা করলাম, বাকিটা তো আমি বলব না। হুম? তো এবং যে বইটা কেমন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তো তখন তার কাছে মনে হচ্ছিল যে এটার পরের গল্পটা না জানলে তো মানে ঘুম হচ্ছে না টাইপের একটা হইতে পারে। এই আগ্রহ নিয়ে যদি সে বইটা পড়ে তাহলে আমাদের যে উদ্যোগটা এটা সফল। তো এই চিন্তা করে ১৩ সালের আগস্টে ২৪শে আগস্ট আমাদের যে ক্রিয়েটর ওয়াহিদ অনক, ও এখন হচ্ছে চীনে আছে, পড়াশোনা করছে। তো ও হচ্ছে গ্রুপটা খোলার পরে হচ্ছে আমি তখন চিন্তা করছিলাম যে ফেসবুকে এমন গ্রুপ নাই কেন, এসো বাগান করি টাইপের গ্রুপ আছে, তো Right. বই নিয়ে কোনো গ্রুপ নাই কেন। আমি তখনও ওইভাবে জানতাম না, সার্চ দিয়ে দেখলাম যে আছে এই গ্রুপ। আমি অ্যাড হলাম, অ্যাড হওয়ার কয়েকদিন পরে আমি অ্যাডমিন হলাম। অ্যাডমিন হওয়ার পরে আমার যত আইডিয়া আছে, বুদ্ধি আছে, আমি অবশ্যই অ্যাপ্লাই করব। তো মানে গ্রুপটা ওন করতে শুরু করলেন হ্যাঁ। তখন আপনি। তো আমাদের সাথে আরো অনেকজন অ্যাডমিন ছিলেন যাদের সবার ব্রেন চাইল্ড হচ্ছে এই গ্রুপটা। আমরা কেউ ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না যেটা আমার আমাদের গ্রুপ, হ্যাঁ, বলতে হবে আমাদের গ্রুপ। না, unity- Right. আবার unity বলতেও থাকে। পারবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার বলতেও পারবো কোথায়। ধরেন আমি একটা বাইরের কমিউনিটিতে গেলাম, সেখানে বলতে পারবো এটা আমার গ্রুপ। মানে Right. সেখানে হচ্ছে ওন করা না, সেখানে হচ্ছে মানে গর্ব নিয়ে বলা, গর্ব এটা করে আমার বলা, group, হ্যাঁ। ওন করার ক্ষেত্রে না। এক্স্যাক্টলি ভাই। একটা কোট আছে ইংলিশে, আপনি যদি জানেন তো, যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট গো অ্যালোন, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। হ্যাঁ, এই যে অবশ্যই। টুগেদারনেস এর গল্পটা আপনি বললেন, আমার মানে মনে হয় সেটার যে জন্যই আমরা এই এই যে কালেকটিভ স্ট্রেন্থটা 10 এখানে নিয়ে বছর আসছে। প্লাস আমরা একটা সাস্টেইন পিরিয়ডে আমরা এটা ধরে রাখছি, বজায় Right. রাখতে পারছি। এবং আমরা আমাদের এখনো পর্যন্ত ধরেন আমি এটা গর্বের সাথে বলতে পারি, আমাদের যে কোয়ালিটি গ্রুপের এটা Right. ফল করেনি। এটা কারণ হচ্ছে আমরা সবাই একসাথে ছিলাম বলে। এখন ধরেন যারা আছেন অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন তাদের লাইফে, অনেকে কর্মব্যস্ত হয়ে গেছেন। তখন যারা স্টুডেন্ট ছিল তারা চাকরিতে ঢুকেছে, সময় দিতে পারছে না। এভাবে অনেকে মানে সরে গেছে কিন্তু বলতে আবার পারে, নতুন যেতে যারা হয়েছে। student- হ্যাঁ, student আবার তারাও তো নতুন আবার স্টুডেন্টরা join আছে। হচ্ছে। তো ওইখানে একমাত্র আমি হচ্ছি সে পাগলটা। এটা বলতে পারি যে আমি হচ্ছি সেই পাগলটা যে গ্রুপের শুরু থেকে এখন পর্যন্ত মানে সাস্টেন হিসেবে আছে। গ্রুপের ক্রিয়েটর তো থাকবেই, একদমই তাই। তার বাইরে ধরেন অ্যাডমিনদের মধ্যে আমি একমাত্র আছি যে এখনো Actively পর্যন্ত ওই পিলারটা, মানে ওই মাঝে podium মধ্যে টা না? মানে আমারও ছুটি নেওয়া লাগছে যে আমি কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকবো, আমি এই সময়টুকু আমি গ্রুপে দিতে পারবো না, এটা বলে আমি ছুটি নিয়েছি। আবার দেখা গেছে কখনো অভিমান করে চলে গিয়েছি, এটাও হ্যাঁ, মানে অভিমানও আসছে। স্বাভাবিক, এটা পরিবার ফ্যামিলি যেহেতু, যেহেতু হ্যাঁ, আমাদের হ্যাঁ। ফ্যামিলির মধ্যে এটা হয়। একদমই আবার তাই। তারা আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে, এভাবে আর কি এসছে। মানে আমরা এটাকে একটা ফ্যামিলি মনে করি বলেই আমাদের মনে হয়েছে যে এখনো পর্যন্ত আছি এবং আমরা অনেক দূর যাবো। একদমই। এখন আমার শুরু থেকে উনার ব্যাপারে জানার পর থেকে আমার প্রথম যে প্রশ্ন মাথায় আসছে যে রিডার তো কমে যাচ্ছে বাংলাদেশে ট্রু true. জরিপ নাই আমার হাতে, জরিপ নাই, কিন্তু আমি data নাই, আমার research সারাউন্ডিংস নাই, দেখে true, বুঝতে true. পারি যে রিডার রিডার্স কমে যাচ্ছে। কমে যাচ্ছে। ব্লকে আক্রান্ত হচ্ছে মানুষজন, বই পড়া ছেড়ে দিচ্ছে। আমি যেরকম ছোটবেলায় প্রচুর বই পড়েছি, হ্যাঁ। বড় হওয়ার পরে আমি সেই অর্থে অত বই পড়তে পারি না। আমার মনে হয় যে আমি 1-1.5 বেশি বই পড়েছি, হ্যাঁ, ওই বয়সে সেটার বাইরেও আমি এখন প্রফেশনাল একটা মাস্টার্স করছি, সেখানে আমি বাচ্চাদের নিয়ে কাজ কাজ করি। করছেন। সো ওই কাজের সূত্রেও আমি দেখি যে এখনকার বাচ্চাদের হাতে কিন্তু বই ওঠে না, ওঠে ফোন। ফোন এবং ফোন ফোনে ওঠে, পিডিএফ ট্যাব বই যে PDF ওঠে তাও না। হ্যাঁ, খুব না, বেশি না, সুতরাং ওই জায়গা থেকে আমাদের হাতে ছোটবেলায় বই উঠতো, তাদের হাতে এখন ফোন ওঠে। ফোন উঠছে, সো বই রিডার সামনে আরো কমে যাবে। আরো কমে যাবে। এইরকম একটা সিচুয়েশন আপনি 10 বছর একটা গ্রুপ কিভাবে টানলেন? এটা হচ্ছে একদমই আমার তাই। প্রশ্ন। পাঠক এখানে কমে যাচ্ছে, আমাদের কিন্তু শুরু থেকেই টার্গেটটা ছিল গ্রুপের হচ্ছে মেম্বার বাড়ছে। পাঠক হচ্ছে গ্রো করা। রাইট। তো ধরেন প্রতি বছরই যারা এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে হুট করে আমাদের গ্রুপে 5-10 হাজার মেম্বার বেড়ে যায়। এটা আমরা বুঝতে পারি যে বাহ, তারা হচ্ছে পরীক্ষা দিয়ে গ্রুপে জয়েন করেছে। হ্যাঁ, আমাদের গ্রুপে এটা ভালো ক্লাস statement। 5 এ পরে এমন Data। ক্লাস 5 এ পরে এমন এই মেম্বারও আছেন এবং Class তারা 5 এ নিয়মিত পড়ে? রিভিউ করেন। আহ, আমি একটা ছেলের নাম বলবো না, ওর নাম হচ্ছে পূরণ। আচ্ছা, ক্লাস 5 এ পরে ও নিয়মিত ভিডিও রিভিউ করে আমাদের গ্রুপে। বাহ বাহ, ভিডিও বাহ। রিভিউ হ্যাঁ, করে? ভিডিও video রিভিউ review করে। করে। ধরনের আমি বই তার পড়ে? রিভিউ থেকে শিখি আচ্ছা, যে সে কি কিভাবে ধরনের বলে। বই রিভিউ করে? সে বিভিন্ন ধরনের যে জাফর ইকবালের বই আছে, তারপর আচ্ছা, হচ্ছে মানে কিশোর বা শিশু হ্যাঁ। সাহিত্য শিশু, যেগুলো ওর আছে। বয়সী, ওর হ্যাঁ, বয়সী তিন যেটা, গোয়েন্দা হয়তো পড়ছে। তা ওর বড় ভাই আছে একটা আবরার বিন জামিল, ও হচ্ছে ওকে বই চুজ করে দেয় যে তুমি আচ্ছা। এগুলো পড়ো। সেও পাঠক, সেও পরে রিভিউ করে, কিন্তু ভিডিও না আর কি। এবং এই যে একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো, গ্রুপটা কিভাবে হেল্প করে। দেখেন আপু, আমি যখন ছোটবেলায় বই পড়া শুরু করলাম, আমার কিন্তু এরকম গ্রুপ ছিল না। হ্যাঁ, So, আমি হ্যাঁ, কিন্তু মেন্টর পাই না। আমি সব ধরনের হুম। বই পড়লাম, পড়ার পর কিছু বই আমার সাথে মনে হলো এটা খুব ভালো, যে আমি খুব এনজয় করলাম। হ্যাঁ। আর কিছু বই মনে হলো আমি
কিছুদিন পর পর আর পড়লাম না, বা আমার খুব ওই যে যেটা আপনি বলছিলেন হ্যাঁ, যে হ্যাঁ, 2 ধরনের বই থাকে, হ্যাঁ, সো ও যখন একটা মেন্টর পেলো গ্রুপের থেকে, হ্যাঁ ও কিন্তু প্রত্যেকটা বই চুজ করে করে পড়তে পড়তে পারছে। পারছে, হ্যাঁ। ওর এবং এটা তো- বয়স অনুযায়ী যে বইটা তাই না? ওর মেধা হ্যাঁ, বিকাশ appropriate, করতে পারে, হ্যাঁ। মেধার সাথে যায়, সেই জিনিসগুলো সে পড়ছে। পড়তে পারছে। বাহ, হুম। তাহলে বাংলা মানে বই পোকাদের আড্ডাখানা থেকে কিন্তু ভালো মেন্টর পাওয়া যায় যারা Exactly. অবশ্যই বই আমি পড়তে সেটা মনে চায়। করি, হ্যাঁ, অবশ্যই। শুধু রিভিউ দেয় না সবাই, বই নিয়ে আড্ডা দেয় না, বই নিয়ে আচ্ছা, তর্ক এখানে বিতর্কে একটা প্রশ্ন, জড়ায় না। একটা কথা বলি, একদমই তাই, যেমন হ্যাঁ। হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমি তো মোটামুটি অনেক বই পড়ি কিন্তু রিভিউ লিখতে পারি না, Right. এটা কিভাবে? হুম, হুম। ইভেন আমি এটা নিয়ে বেশ অনেকগুলো পোস্ট দিয়েছি, অনেককে পার্সোনালি শিখিয়েছি কিভাবে রিভিউ লিখতে হয়। আমাদের গ্রুপে যে অ্যাডমিনগুলো এখন আছেন তাদেরকে অনেকে আমি নিজে হাতে দেখাইছি যে কিভাবে আপনি একটা রিভিউকে কত সুন্দর করা যায়। আচ্ছা। তো আমার যে শুরুটা, আমারও তো কোথাও শিখতে হয়েছে। একদমই তাই, তা আমি কিন্তু এটা আকাশ থেকে পাই নাই, স্বপ্নেও পাই নাই। একদমই না। তো ব্যাপারটা হচ্ছে আমি ওই যখন গ্রুপে জয়েন করলাম দেখলাম অনেকে রিভিউ দেয়। রিভিউ মানে একটা বই নিয়ে আলোচনা করছে, বইটা কেমন লেগেছে সবকিছু মিলায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমারও তো রিভিউ লিখতে হবে। তো রিভিউ কিভাবে লিখে? যখন আমি ক্লাস 8-এ পড়ি, তো পরীক্ষার পরে মানে বার্ষিক পরীক্ষার পরে একটা ছুটি পাওয়া যায়। হ্যাঁ, তো ওই ছুটিতে আমাদের টিচার আছেন, খুবই ভয়ঙ্কর। আচ্ছা। আমরা জমের মতো ভয় পাই, মানে ভয় পাই ওনাকে, ঠিক আছে? সবারই বলে হ্যাঁ। টিচারদের কথা মনে থাকে, পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, উনি দুই একজন। আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। ওনার নাম হচ্ছে বেলায়েত হোসেন, বেলায়েত হোসেন। আচ্ছা। স্যার আবার আমার ভিডিও টিডিও দেখে। একজন বন্ধু বলল, মানে তখন কোথাও বই পাচ্ছি না খুঁজে, মানে আমার বা স্টকের যে বই শেষ, আমার আশেপাশে অত বন্ধু ছিল না তখন যারা বই পড়তো। তো আমার স্টকে কোনো বই নাই, স্কুল বন্ধ, লাইব্রেরি বন্ধ, কি করব? এক বন্ধু বলল যে বেলায়েত স্যারের বাড়িতে বই আছে। আমি বলছি যে জমের মুখে যাব আমি বই আনার জন্য। তো চিন্তা করতে এইভাবে আরো 2 দিন গেল। তখন হঠাৎ করে ওই জমই হচ্ছে জয়ী হলো যে না যাবো। তো গেলাম। তো স্যার একটু কানে কম শুনতেন, উনি আবার ওই যে হিয়ারিং এড ব্যবহার করেন। আচ্ছা, আচ্ছা। স্যার কে? তো ভয় পেয়ে উঠছি। তো উনি এইভাবে বললে, স্যার একটা বই নিতে আসছিলাম। কি নিতে আসছিস? তখন মানে আমি মানে ব্যাপারটা এমন যে স্যারের কোন কানে রকম কি থেকে আর hearing যদি নাই? হ্যাঁ নাই, আচ্ছা। বাসায় ছিল তো, Right. কোন রকমে দৌড়ে পালানো যায় কিনা। হ্যাঁ, তো আমি দেখতেছি দরজাটা খোলা কিনা। হ্যাঁ। তো বললাম যে স্যার একটা বই নিতে আসছি, পড়বো, গল্পের বই। কি বই নিবি? আমি চিন্তা করতেছি যে স্যারকে তখন হুমায়ুন আহমেদ নতুন পড়া নতুন ধরছি। পড়া শুরু করছে। হিমুর একটা বই মাত্র পড়ছি, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, ও, তাও। 5টি নীলপদ্ম সম্ভবত। তো ওটা মাত্র পড়ছি। তো ওই বয়সে হিমু ভালো লাগবে স্বাভাবিক। হ্যাঁ, খুবই। তো পড়ার পরে আমি হচ্ছে স্যারের কাছে চাইবো, দেখলাম যে স্যারের ওখানে হিমু বেশ কয়েকটা বই আছে। আচ্ছা। আপনারা হয়তো নিজেরা ফেস করছেন অথবা অনেক জায়গায় দেখছেন যে একটু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে কথাটা। ধরেন না, it's okay. ফার্মেসিতে আপনি একটা বিশেষ বস্তু আনতে গেলেন, হ্যাঁ। গিয়ে শেষ পর্যন্ত বলতে না পেরে সেলেন হাতে নিয়ে ফিরে এলেন। তো আমার সিনেমা ব্যাপারটা ছিল দেখছি ওইরকম, আমরা। আমি বলতে পারছি না যে স্যার আমার হুমায়ুন আহমেদের বইটা দরকার। তা আমি বললাম যে স্যার ওই সত্যজিৎ রায়ের বইটা দেন। সত্যজিৎ রায় তো বড় লেখক, আমার কাছে তখন আমি তখনও চিনি না। Right, right. আমি জাস্ট ওই যে বই পড়ে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছেলে, না সুকুমার রায়ের ছেলে, হ্যাঁ, এইটুকুই জানি, ওইভাবে right, জানি right. না। আমার দিকে এভাবে তাকালো, তাকানোর পরে আচ্ছা ঠিক আছে দিল, শঙ্কু সমগ্র শঙ্কু সমগ্র। নিয়ে পড়া শুরু করলাম। প্রথম বইটা বোমযাত্রীর ডায়েরি পড়ার হ্যাঁ। পরে মনে হয়েছে যে এই বই এতদিন কোথায় ছিল। মানে আমি জাস্ট মনে হচ্ছে যে হাতে একটা খনি পাইছি, একদমই তাই। যত দ্রুত এটা পড়ে শেষ করা যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে, স্কুল তো বন্ধই, কোনো কাজে যেন আমাকে বাসা থেকে disturb না না ডাকে, করতে এজন্য দূরে গিয়ে আমাদের এক বন্ধুর বাড়ি ছিল, ওখানে গিয়ে আমি পড়তাম। 1.5 দিন আমি পড়া শেষ করেছি। বইটা পড়া কি শেষ এরকমই? করেছে, এরকমই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরো শেষ বইটা না মোটা করার বই কিন্তু, পর্যন্ত আপনি তারপরে ছাড়বেন না। 1.5 দিনে শেষ করেছি। True, true. গিয়ে স্যারকে বলছি স্যার শেষ, আরেকটা দেন। তুই শেষ এখন করছিস? স্যারের ব্যাপারটা হচ্ছে যে মানে আসলেই আমি বই শেষ করেছি নাকি কোন রকমের পাশ কাটায়া অন্য বই নেওয়ার জন্য পায়তারা করতেছি কিনা। Right, right. তো আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে। আচ্ছা। তো প্রশ্নগুলো হচ্ছে মানে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে মূলত সেই প্রশ্নের উত্তরে আমি যা যা বলছি ওটাই হচ্ছে রিভিউ। রাইট। আর তখন আমার মাথায় এটা ক্যাচ করছে যে আমি তো স্যারের যে প্রশ্নগুলো ছিল এগুলো লিখলে একটা রিভিউ হয়ে যায়। রিভিউ হয়ে কোন যায়। ক্লাসে তখন আপনি? মাত্র 8 পাস করেছি, 9 উঠবো আর কি, মানে 8 এর পরীক্ষা এই যে দিয়েছি। থাকতে তখন আপনার মাথায় এটা ক্যাচ করলো যে না এটা তখন না আমার মাথায় এটা ছিল না। এটা আচ্ছা। হচ্ছে 13-14 সালে যখন আমি ও। গ্রুপে আসছি তখন মাথায় গেছিল আসলে স্যার যে আমাকে স্যারের বলছিল, হ্যাঁ। মূলত আমার রিভিউর ভিত্তিটা কিন্তু স্যার গড়ে দিয়েছিল তখন। Right, right. যে এই প্রশ্নগুলো আমাকে করছে, এই প্রশ্নগুলোর যে উত্তর আমি জাস্ট একটু পরপর গুছাই লিখি তাইলে রিভিউ হয়ে যাচ্ছে, যে এই গল্পটার মূল বিষয়বস্তু কি বল। আমি বললাম যে এটা একটা সাইফাই একটা বই, এখানে মানে কল্পবিজ্ঞানের বই, Right, এখানে right. অ্যাডভেঞ্চার যেমন আছে তেমন হচ্ছে এখানে বিজ্ঞান আছে, এবং হচ্ছে এটা কিশোরদের উপযোগী বই। এগুলো আমি স্যারকে গুছাই বললাম। আমার কাছে কেমন লেগেছে, আমি বললাম যে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তবে
কিছু কিছু ব্যাপার খারাপ লেগেছে। কি খারাপ লেগেছে? বইটা আরো বড় হইতে পারতো। এটা নেগেটিভ কোনো পয়েন্ট না। না 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 হ্যাঁ, ওই যে তখন আমার কাছে মনে হলো যে আমি এই কথাগুলাই আমি নিজের মতো করে বইয়ের যে বিষয়বস্তুটা এটা বললাম, তারপর হচ্ছে বইটা আমার কাছে ভালো লাগলে কেন ভালো লাগলো সেটা 2 কথা বললাম, আর খারাপ লাগলে কোন কোন জিনিসগুলো খারাপ লাগলো সেটা 2 কথা বললাম, তাহলে কিন্তু আমার রিভিউ হয়ে যাচ্ছে। Right. ওখান থেকে হচ্ছে আমার রিভিউ লেখা শুরু। আমি কাউকে কষ্ট দিয়ে বলতে চাচ্ছি না, যে ব্যাপারটা হচ্ছে এখন মানুষের কিন্তু সময় খুব কম। Right. মানে একটা রিভিউ যদি বেশি বড় হয়ে যায়, 2টা প্যারা পড়বে, তারপরে যদি আগ্রহ না পায় তাহলে কিন্তু হচ্ছে সে পড়বে স্ক্রল না। করে চলে হুম, যাবে। হুম, হুম। তো সুতরাং এমনভাবে একটা রিভিউ লিখতে হবে যেন একজন পাঠক আপনার রিভিউটা শেষ পর্যন্ত কাট পড়ে। কাট থাকে এবং সাসপেন্স থাকে, সাসপেন্স থাকে। তাই না? যদি না থাকে তাহলে হচ্ছে না, আপনার রিভিউটা কিন্তু রিভিউটা সে সার্থক পড়বে হইল না। আমি অনেক বড় করে করলাম, অনেকগুলো পয়েন্ট দিয়ে করলাম, এটাতে কিন্তু মানুষ একদম মানে সাহিত্যের ডিটেল দিয়ে বিশ্লেষণ Exactly, করলাম। এই জায়গাটাই একটু বলতে চাচ্ছিলাম যে রিভিউ এমন না যে আমাকে গল্পের স্পয়লারই দিয়ে দাও। দিয়ে দিতে হবে, বা সাহিত্যের একদম বিভিন্ন আঙ্গিকে হ্যাঁ। পুরো ব্যাখ্যাটা দিয়ে দিতে ওইটা হবে। কিন্তু তখন ওইটা review হইতে থাকে পারে না। আমরা যখন পাঠ চক্র একাডেমিক করব, রিভিউ বা হ্যাঁ হ্যাঁ পাঠ চক্র করব, কিংবা ধরেন একটা বই নিয়ে আলোচনা হচ্ছে, ধরেন আজকে একটা বই আমরা সিলেক্ট করে দিলাম যে অমুক বইটা নিয়ে আলোচনা হবে, রাইট, ওই আলোচনায় আমি প্রত্যেকটা যে জিনিসগুলো আমি বললাম যে বড় রিভিউতে লিখে হ্যাঁ 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 পয়েন্ট আকারে আমি আলোচনা করলাম, ওইখানে ওটা সার্থক। ওইটা Right. ওই Right. প্রোগ্রামটা কিন্তু ওই বই নিয়েই, হ্যাঁ 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 কিন্তু আমি ধরেন হচ্ছে ম্যাথ পাঠকের জন্য লিখবো, ওই তারা ওই যেন পাঠক হ্যাঁ তৈরি করার জন্য তৈরি করার লিখবো। জন্য লিখবো, তখন যদি আমি এত বড় করে লিখি, মানুষ কিন্তু মানে এখন মানুষের সময় কম, রাইট। 2টা প্যারা হয়তো বড় জোর পড়বে, তারপর ধুর ভালো লাগছে না, ওই যে, scroll করে চলে যাবে। ইকোনমির তো- ভাষায় বলছে অ্যাটেনশন ইকোনমি। হ্যাঁ, আপনি right. কতক্ষণ অ্যাটেনশন রাখবেন ধরে রাখা আসলে, যাবে, হ্যাঁ। আর তো এখন তো একটা- মানুষের অ্যাটেনশন টাইমটা স্প্যানটা অনেক কমে হ্যাঁ, গেছে। কমে কমে আসছে, রাইট। যে কারণে আমি এই রিভিউ যে ফরম্যাটটা হ্যাঁ, হ্যাঁ। মিডিয়াটা চেঞ্জ করে আমি রাইটিং থেকে কিন্তু হচ্ছে ভিডিওতে Video আসছি, এই format একটা এসেছে। কারণে। এই একটা কারণে কারণ হচ্ছে মানুষ এখন প্রচুর হচ্ছে মানে Short videos ধরেন দেখছে। একটা তথ্য জানা দরকার, এটা যদি আমি নিজের ক্ষেত্রে যদি ধরি যে এই তথ্যটা আমি 5টা পাতা যদি আমি পড়ি জানতে পারবো, আর 5 মিনিটের একটা ভিডিও দেখে জানতে পারবো, তাহলে আমি কিন্তু ভিডিওতে যাবো, কারণ ওটাতে আমার অবশ্যই। এফোর্ট দেওয়া লাগছে কম। রাইট রাইট তো সেই সব চিন্তা করে আমি আমার মানে রিভিউর ব্যাপারটা আমি হচ্ছে ভিডিওতে নিয়ে আসছি। দারুণ। দারুণ। একটু এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন ওনাকে আমি করতে চাই যে একদমই, আপনাকে একদমই। বুক রিভিউয়ার হিসেবে মানুষ অনেক বেশি চেনে, হ্যাঁ, আপনার কি তাহলে শুধু রিভিউটাই আপনি লিখছেন নাকি লেখালেখিতে হাত আচ্ছা পাকিয়েছেন? এখানে আমি জানি যদিও সবার জন্য মূলত। সবার জন্য না, এখানে প্রশ্নটা এভাবে ধরেন করেছি। হচ্ছে সাহসটা কই পাইছি জানেন, আমাকে কাছের মানুষরা হয়তো আমাকে তেলানোর জন্য, কিংবা হয়তো তারা সত্যি আমাকে ভালোবাসেন এজন্য বলতো যে বইয়ের গল্পটার থেকেও তোমার রিভিউটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে বইয়ের গল্পটা থেকে চিন্তা করেন, আমি হুমায়ুন আহমেদের রিভিউ Right. লিখছি, আল্লাহ, হুমায়ুন আহমেদের রিভিউ লিখছি, বলছি যে বইয়ের গল্পটা থেকে তোমার রিভিউটা সুন্দর হয়েছে। তো আমি জানি একটা এগুলা জিনিস ফালতু বলি, কথা, হ্যাঁ, তারপরেও না না মানুষ ফালতু না, প্রশংসা পেলে ভালো লাগে। অনেকটা হয় কি যে যার আসলে অত বেশি পড়ার ধৈর্য বা সময় হ্যাঁ। নাই, সে আসলে 5 মিনিটে পুরো বইয়ের মজাটা পাচ্ছে। আচ্ছা, তো এইটাই সে আমি তো তখন সে তো বলবে এটাই তখন বলতে চাচ্ছিলাম যে বইয়ের রিভিউ এমন যেন না হয় যে আমি সারমর্ম জেনে যাচ্ছি, বলে দিচ্ছি। আমি ঘটনা জেনে Right, যাচ্ছি, right. পরিণতি এটা spoiler কি হচ্ছে কখনোই জেনে দেওয়া যাচ্ছি। যাবে দেওয়া যাবে না। স্পয়লার দেয়া যাবে না। Right. তো বলছে এইভাবে, তো আমার কাছে মনে হচ্ছিল তাই নাকি, আচ্ছা জানি এগুলা ফালতু কথা, তারপরেও মনের মধ্যে একটা প্রশান্তি শান্তি কাজ করে, করে। অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, যে না, এটাকে পজিটিভলিও কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, সে আমি তো হয়তো positively আপনাকে- দেখেছি, হ্যাঁ। সে হয়তো আপনাকে রিভিউয়ার হিসেবে ভালো হ্যাঁ, বলছে। রাইট right. রাইট হ্যাঁ, রাইট। reviewer তো হিসেবে এভাবে ভালো ধরেন বলছে। অনেকে যখন বারবার একই কথা বলছে যে ভাইয়া আপনার রিভিউ পড়লে মানে বইটা খুব পড়তে ইচ্ছা মজা করে। লাগে, বইটা অবশ্যই না কিনে পারি না, তখন আমার মনে হচ্ছে যে আমার লেখাতে কিছু একটা অবশ্যই আছে, আচ্ছা, না থাকলে সবার ভালো লাগতো না। রাইট রাইট। 2-1 জন হয়তো বলতো, আত্মীয় স্বজনরা বলতো, কিন্তু যখন দেখলাম তাদেরকে আমি চিনি না, হ্যাঁ। কখনো জীবনে দেখা হয়নি, বাট শুধু গ্রুপে আমার রিভিউ পড়ে বলছে যে আমার রিভিউটা পড়ে তার ভালো মানে লাগছে। বইটা পড়তেই হবে এটা মনে হচ্ছে। এবং অনেকে বলছে যে যারা বইটা অলরেডি পড়ে ফেলেছে বলছে যে বইয়ের গল্পটা থেকেও আপনার রিভিউটা খুব মজা লাগছে রাইট বলছে। রাইট। তখন আমার কাছে মনে হয়েছে যে তাইলে একটা সাহস করা যায়। তার মানে Exactly. তখন হচ্ছে তখন মনে হলো ধরেন যে ভাষা নিয়ে খেলা যায় বোধহয়। ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমাদের গ্রুপেই, আমি অ্যাপ্রুভ করতে গিয়ে দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমি অ্যাডমিন হ্যাঁ, হ্যাঁ। আগে আমার কাছে আসবে, অ্যাপ্রুভ করতে গিয়ে দেখেছি যে নতুন রাইটার ক্রিয়েট করার জন্য তারা রাইটার্স প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করছে আচ্ছা। আফসার ব্রাদার্স থেকে। নাইস। ওখান থেকে একটা প্রজেক্ট আসছে রাইটার্স প্রজেক্ট নামে, নতুন লেখকদের তারা তৈরি করতে চায়। তৈরি করতে চাই। তারা সেখানে পোস্ট আমি দিলাম, দেওয়ার পরে তখন এমনিই দিছি, মানে অ্যাপ্রুভ করলাম, পরে মনে হলো আমার গ্রুপে পোস্ট যাচ্ছে, একটা হ্যাঁ। অপরচুনিটি যাচ্ছে, আমি কেন ট্রাই করি না। নাইস। হ্যাঁ, আচ্ছা এটা চিন্তা করে ফেলে রাখলাম। তো তখন হচ্ছে একটা প্রজেক্টে ছিলাম আইন মন্ত্রণালয়ে, সফটওয়্যার প্রজেক্ট। ওই ওখান থেকে জায়গাতেও আসতে হবে আমাদের। হ্যাঁ, ওখান এই থেকে গল্পটা শেষ হোক। আমাকে পাঠাচ্ছে হচ্ছে বরিশাল কোর্টে। আচ্ছা। হ্যাঁ, ওখানে
ডেইলি কজলি স্পোর্ট নামে একটা ব্যাপার ছিল, ওটা উদ্বোধন করবে মন্ত্রী গিয়ে, তার আগে গিয়ে আমার এটা শেষ করতে হবে কাজটা। তো ওই জন্য আমি গেলাম, সুরভি 9 নামে একটা লঞ্চ লঞ্চে ছিল, করে ওই লঞ্চে করে গেলাম। মানুষ তো আসলে গল্পটা কোত্থেকে লেখে, কিছুটা সত্যতা তো থাকেই। থাকে। তো আমি ওইটাকে বেস করে আমি একটা গল্প লিখলাম, ভৌজান। ভোজন। ভৌজান মানে ভৌজান। ভৌতিক জলযান বা ও, ভৌতিক আচ্ছা, যান, আচ্ছা, আচ্ছা, তাকে শর্ট আচ্ছা। করে লিখলাম ভৌজান। এই ওয়ার্ডটা ইউনিক, কোথাও খুঁজে পাবেন না। আচ্ছা, হ্যাঁ, নতুন মানে তৈরি ভৌজান শব্দ। লিখে সার্চ করলে আমার গল্পটাই আসবে। আচ্ছা। তো পরে আমি হচ্ছে দিলাম, ওমা দেখি সিলেক্ট হয়ে গেছে। আরে, আচ্ছা, তারপরে হচ্ছে এডিটরের কলমের নিচ দিয়ে আসবে নিশ্চয়ই অনেক, আমি নতুন, কাটাছেঁড়া হবে। ওমা দেখলাম কাটাছেঁড়াও হচ্ছে না। আহ, আমি ভাবলাম যে সম্ভবত লেখালেখি। তাইলে আমি অল্প হ্যাঁ। হলেও পারি। Right. তারপর থেকে গল্প লেখা শুরু। এবং ওই যে বললাম 2017-তে আমি যখন হচ্ছে চাকরি ছেড়ে দিলাম, আচ্ছা। আমার কাছে, আচ্ছা ওটা তো অফেয়ারে বলছিলাম, যে চাকরি ছেড়ে দিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার এমন একটা কিছু করার দরকার যেটাতে আমার পেটও চলবে এবং হচ্ছে আমার মনের খোরাকটাও হবে। কারণ সফটওয়্যার ফার্মে চাকরি করে আমার সেটা হচ্ছে না। আমি আমার দিনের 14 ঘন্টা ওদেরকে দিচ্ছি, আচ্ছা। যতটুকু অফিস করছি, আবার যাওয়া আসার যে সময়টা, এবং একদমই তাই। বাসায়ও হচ্ছে ক্লায়েন্টের কথা চিন্তা করা, যে অমুক ক্লায়েন্ট কি জানি বলছিল এটা করতে হবে, এই সময়টা দেওয়া। তো সেখানে আমার বই পড়ার যে সময়টা কমে গেছে, আমি দিতে পারছি না। বাসে পড়ে ঝাঁকুনিতে পড়া যায় না। Right. আমাদের দেশের রাস্তার এখন অবশ্য উন্নতি হয়েছে রাস্তার। তো এসব চিন্তা করে আমি চাকরি ছেড়ে দিয়েছি। But your earning was pretty good, right? হ্যাঁ, তখন খুব ভালো একটা মানে খুব ভালো স্মার্ট একটা অ্যামাউন্ট ছিল। তাহলে মানে ওই সময়ে না চাকরি দেখেন, ছাড়া এখানে একটা হ্যাঁ, ব্যাপার কিন্তু হচ্ছে যে সবাই 3 ইডিয়টে চিন্তা করতে ফারহান যে পারে না। কথাটা বলে, जो काम में मजा है उसे अपना प्रोफेशन बनाओ, फिर काम काम नहीं खेल लगेगा। अरे कमाओगे कितना उस जंगल में? যে আমার হয়তো বড় কোনো বাড়ি হবে না, বড় গাড়ি হবে না, আমার বাসায় এসি থাকবে না, বাট আমি শান্তিতে থাকবো। বাহ। তো শান্তি এইটা কিন্তু জীবনে একটা এই বড়- সিনেমা তো তখন অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। Right. তো কথাটা আমার মাথাতে তো ছিল। Right. আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারি এবং শান্তিতে থাকতে পারি, তাহলে আমার বড়টার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। Right. আমি যে জিনিসটা নিয়ে, যেটা আমার প্যাশন, লেখালেখি কিংবা বই নিয়ে কাজ করা, এটার মধ্যে থেকে যদি আমি কিছু আর্নিং বের করতে পারি তাহলে আমার চলে যাবে। তো সে চিন্তা করে আমি হচ্ছে অনুবাদে নামলাম। 2-3টা অনুবাদ করলাম, দেখলাম যে মোটামুটি ভালোই চলতেছে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও আসতেছে পকেটে। তারপর হচ্ছে মানে আমার একটা গল্প ছিল মাথার মধ্যে, একটা থ্রিলার গল্প, সেটা লেখা শুরু করলাম, শেষ করলাম। তখন মনে হচ্ছিল যে আমি অনুবাদ করতে গেলে আমার নিজের লেখার যে স্বকীয়তা এটা নষ্ট হচ্ছে, এজন্য আমি এতদিন পর্যন্ত অনুবাদ থেকে দূরে ছিলাম। সেই 18 পরে আর করিনি। Right, right. মাঝখানে আমার একটা মৌলিক বই গেল, আর একটা গল্প সংকলন গেল। এই বছরে এসে আবার মনে হয়েছে যে মানে এখন আমি ম্যাচিউরড হয়েছি, এখন আর অনুবাদ আমাকে হচ্ছে ওইভাবে প্রভাবিত করতে পারে না। না, আমি অনুবাদ করতে করতে যে এটা হয় স্বাভাবিকভাবে অবচেতন মনের মধ্যে, যে আপনি যে বইটা অনুবাদ করছেন এটার অনেক কিছু আপনার লেখায় চলে যাবে। আচ্ছা। তো এইটা এখন আমি চাইলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, Right. সেজন্য আমি আবার অনুবাদে ফিরেছি, অনুবাদ করছি। আর হচ্ছে অনেক প্রকাশক যারা নতুন দিন নিয়ে কাজ করছেন তাদের বইগুলো হচ্ছে এডিট করানো লাগে, সেই এডিটগুলো করছি। এখান ও। থেকে এটা দিয়ে মোটামুটি আমার হয়ে যাচ্ছে আর কি, খুব চলে অল্প যাচ্ছে, সময়ে তার মানে এডিটরের জায়গাটাও হ্যাঁ, আপনি পেয়ে গেছি। রেখে করে গেছেন। নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। একটা দারুণ মানে উত্তর কিন্তু আদি ভাইয়ের কথা চলে আসছে, যে অনেক সময় থাকে না যে আমরা অনেক বছর জীবনে কাটিয়ে ফেলার পরেও কিন্তু বুঝি না যে আমরা আসলে মানুষ কি চাই জীবনে, হ্যাঁ, আমার শান্তি কোথায়, না মানে এটা ট্রু যে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিসের পেছনে ছুটছি ছুটি, এটা right. আমরা না জেনেই ছুটি। না জেনেই ছুটি, এবং আমরা যদি জীবনের একটা সার্টেন পিরিয়ড যদি বুঝতে পারি যে আমার সুখটা আসলে কোন জায়গায়, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু এত ছোটাছুটির দরকার পড়ে না। এবং কেউ হয়তো সারা জীবন কাটিয়ে দেয়, পার করেই দেয় হুম, হুম, হুম। এই প্রশ্নের উত্তর জানার জন্য যে আসলে আমরা কিসের কিসের পেছনে পেছনে ছুটছি, কোথায় আমার শান্তি সুখ। রাইট। তো ভাই যখন বলছিল যে আমি ওই সময় চাকরিটা ছেড়ে দেই, বিকজ আমি আসলে দেখলাম যে আমি কোথায় আসলে শান্তি পাই, এবং সেটাই আমি করতে চাই, যেটা দিয়ে আমি আসলে ইনকামও করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমি নিজে শান্তিতে থাকবো। শান্তিতে এবং থাকতে সে পারবো। তখন ডিসিশন নিল চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি এই পেশায় চলে আসার জন্য। এই রকমের বোল্ড ডিসিশন বা এরকমের রিয়েলাইজেশন এটা কিন্তু খুবই রেয়ার এবং- ট্রেনিং এ। এবং আমি আমার হেডারদের বলতে চাই, জি, থাকবে কিছু এটারও স্বাভাবিক। আছে। আচ্ছা। স্বাভাবিক। এটাও আছে। তাদেরকে বলতে চাই 17 সাল থেকে যে এখন 23 চলে গেল, 23, হ্যাঁ, এই পর্যন্ত আমি কোনো চাকরিতে নাই, right, আমি কিন্তু না খেয়ে নাই। সেটাই। তারপরে আমার জীবনে আপনি বেশ যেটা উন্নতি করতে চান হয়েছে। সেটা করতে পারছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি Right. এখন 17 সালে যেমন ছিলাম তার থেকে হ্যাঁ। এখন খুব ভালো আছি। এটা Right, শুনতে যে right. কতটা স্যাটিসফাইং, Right. একজন মানুষ নিজের মুখে বলছে যে আমি ভালো আছি। ভালো আছে, হ্যাঁ। এই আমি কথাটা কিন্তু সুখে সবাই আছি। বলতে পারে না, না মানে এই আচ্ছা, যান্ত্রিক এখানে একটা জীবনে। ব্যাপার বলি, অনেকেই আমাদের মানে ভিউয়ারদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে কি বলে কাপল, হ্যাঁ, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে, বিয়ে তো করো নাই, করলে করলে বুঝবো আর তারপরে কি বুঝবা। যে কত দানি কত মজা। এখানে একটা ব্যাপার আছে, আমার এই যে সফলতা, বা আমি এটা সফলতা আমার দিক থেকে আমি বলবো, বা আমি এই যে অল্পতে খুশির যে ব্যাপারটা,
এটা সফল হয়েছে আমার স্ত্রীর জন্য। বাহ। হ্যাঁ, এটা আমাকে স্বীকার করতেই হবে। না গেলে ফ্যামিলি সাপোর্ট না গেলে বাসায় গিয়ে রাতে হয়তো ভাত পাবো না, ওটার জন্য না। আমার স্ত্রী চাইলে বলতে পারতো যে তুমি এত দামি চাকরি ছেড়ে দিয়েছো কেন, আমার এই টাকায় হবে না, এই টাকায় আমি সংসার করতে পারবো না, আমি নুন আনতে পান্তা ফুরায় এই সংসার আমি করবো না, চাইলে বলতে পারতো, সেটা সে করছে না। কিন্তু সে নিজে থেকে আর্নিং করে, সে গ্রাফিক ডিজাইনার, সে নিজে থেকে যতটুকু পারে আমাকে হেল্প করে এবং সে চেষ্টা করে যেন আমি বইয়ের পিছনে যতটুকু সময় দিতে পারি। ইভেন আমি যখন লিখতে বসি যে কোনো কিছুর জন্য, সে মাত্র ধরেন বাজার করে মানে বাসায় আসছে, একটা জিনিস ভুলে ফেলে আসছে, তার পক্ষে আবার নিচে গিয়ে আনাটা একটু অসুবিধা, আমাকে সে বলবে না, তখন সেই যাবে, কারণ আমি লিখতে বসছি এই জন্য। আমি কিন্তু চাইলে, কারণ লিখতে উঠে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে বলে না। তখন এই জন্যই বললাম যে বিয়া তো করো নাই, করলে বুঝবা। ফ্যামিলি পার্টনার খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, জীবনে। বিয়ের পরে ওটা করা যায় যদি আপনার ফ্যামিলি পার্টনার মানে আপনার লাইফ পার্টনার যদি সেরকম হয়, সে যদি আপনাকে Supportive বুঝতে হয়। পারে। রাইট। আমি চাকরি ছেড়ে দেবো, আমি ওকে বলছি যে আমার এই চাকরি করে পোষাচ্ছে না, হ্যাঁ। সে একবারের জন্য বলে নাই টাকার জন্য পোষাচ্ছে না, এটা একবারের জন্য বলে নাই, বাহ। একবারের জন্য বলে না কি এই বহু স্যালারিতে, সংসার এই মানুষের স্যালারিতে জীবনে পোষাচ্ছে না। ভেঙে গেছে শুধুমাত্র শুধুমাত্র দেখা গেল যে চাকরি থাকা না থাকা নিয়ে। হাজবেন্ড বা ওয়াইফ কেউ একজন ডিসিশন নিয়েছে যে এই চাকরি আমার ভালো লাগে না, জীবনে এই চাকরি করবো না। শান্তি নষ্ট করছে হ্যাঁ। আমার জীবনের, আমি চাকরি করতে চাই না, জাস্ট এই ডিসিশনটার কারণে। সেখানে আজকে কিন্তু Exactly. ভাইয়া কত গর্ব করে বলছে না যে হ্যাঁ। আসলে আমি চাকরি করতে চাইনি, সেই জিনিসটা নিয়ে একবারও আলাপ হয়নি। এক্স্যাক্টলি।